কেমন আছো? আছি, চলছে। এবার একটু তাড়াতাড়ি এই তো একত্রিত হতে চলছে। পেরেছি আমরা সময় বের করে, কারণ অনেক কিছু এসেছে অ্যাকচুয়ালি। নাহলে ভালো ভালো জিনিস না এলে অ্যাকচুয়ালি একসঙ্গে এত তাড়াতাড়ি হওয়া হয় না আমাদের। পর পর তো তো অনেকগুলো প্রথমে কাজই। আমরা কি রঘু ডাকাতের টিজার নিয়ে কথা বলবো নাকি? হ্যাঁ, হুম রঘু ডাকাত, হুম। হ্যাঁ। তো রঘু ডাকাতের টিজার দেখো, আমার তো আউটস্ট্যান্ডিং লেগেছে। ঠিক আছে, জানি এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সিও হয়েছে এআই ইউজ করা নিয়ে, সেটার মধ্যে আমরা পরবর্তীতে কথা বলবো সেই বিষয়টা নিয়ে। বাট এমনি দেখো, টিজারটা আমার লুক অ্যান্ড ফিল ওয়াইজ বলো বা যে বিজিএমটা শুনতে পাচ্ছি, সেগুলো সবকিছু মিলে আমার খুবই ভালো লেগেছে। এবং দেবের প্রচন্ড লার্জার দ্যান লাইফ একটা প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি সেটা। আর চোখ দিয়ে যে পারফরমেন্সটা দিচ্ছে, মানে তুমি দেখবে একটা জায়গা আছে পুরো মুখটা বাঁধা, জাস্ট চোখ দুটো দেখা যাচ্ছে। আর ইভেন তুমি দেখবে যে যখন লাস্টে এরকম মাথার মধ্যে লাল রঙের সিঁদুর লাগাচ্ছে, তখনও চোখটা মানে দারুণ এক্সপ্রেসিভ লাগছে। তো পারফরমেন্স বলো, প্রেজেন্টেশন বলো, মিউজিক বলো, ভিজুয়ালস বলো, সবকিছুর দিক থেকে আমার টিজারটা খুবই ভালো লেগেছে। এবং আমরা এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি একটা মানে এরকম প্রোমো আর কি চলে আসবে। মানে এখনো অনেকটাই সময় বাকি আছে এবং ধূমকেতু রিলিজ করেনি। এবং দেবের মনে হয় এটাই এখন নতুন স্ট্র্যাটেজি হয়ে গেছে যে নেক্সট আসার আগে তারপরের ছবিটা, বিকজ খাদানের সময় তাই হয়েছিল, টেক্কার আগে খাদানের টিজার চলে এসেছিল, প্রি টিজ চলে এসেছিল, সেটা এবারেও হয়েছে। তো আমার মনে হয় দেব বড় ছবির ক্ষেত্রে অনেক আগে থেকে প্রমোশন ইত্যাদি প্ল্যানিং করছে। তো আমার টিজারটা পার্সোনালি খুবই ভালো লেগেছে। এর বিষয়টা আমরা পরে ওটা নিয়ে কথা বলবো। রূপম, তোমার কেমন লেগেছে? আমার টিজারটা সত্যি খুব ভালো লেগেছে। আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে টিজারটার মধ্যে না, তুমি দেখবে যে জায়গাটা থেকে ওই ক্যারেক্টারটা হচ্ছে খাড়াটা কিরকম ভাবে পায়ের মধ্যে মারে, তারপরে হচ্ছে ওই মা কালীর যে মূর্তিটা ওটা সেরকম ভাবে আসে। ওই জায়গাগুলো না খুব ভালো, কারণ হচ্ছে আমাদের এখানে এরকম ধরনের ছবিও সচরাচর এখন হয় না। আর হলেও এরকম প্রেজেন্টেশন এরকম ভাবে প্রেজেন্ট করে না, যেটা দেখে ভালো লাগে। এবং বিজিএমটার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে বিজিএম আমাদের এখানে না এরকম ধরনের মাস ছবির ক্ষেত্রে যেটা প্রথম ইন্টেনশন থাকে যে সাউথের কোন বিজিএমটা খুব পপুলার বা ওই ঘেঁষাটা কিছু করতে, এখানে এরকম ভাবে যখন আসছে ওই রঘু 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 ওটা যেরকম ভাবে আসছে ভালো লাগছে। আর যে মনোলগটা অনুজয়ের গলায় শোনা যায়, ওই মনোলগটা কিন্তু আমার মানে হেভি লেগেছে। যে ওটা এবার কি অনুজয়ের গলা নাকি রথিজিতের গলা গো? নাকি রচিত অনির্বাণ হতে পারে। ভট্টাচার্যের গলা? না, না না, অনির্বাণের গলা না, অনির্বাণের অনির্বাণের গলা না। গলা না, ওটা অনির্বাণের গলা না, শিওর অনির্বাণের গলা না ওটা। হ্যাঁ, অনির্বাণের গলা প্রচন্ড চেনা যায়, মানে অনির্বাণের গলা ওটা নয়। আমি আমি এক জায়গায় শুনলাম যে রথিজিতের গলা নাকি, রথিজিৎ নাকি নিজেই ভয়েস দিয়েছে। আমি বলতে পারবো না, কারণ অনুজয়ের গলাও আমার মনে হলো না। অনুজয় এইভাবে তো কথা বলে না, মানে আমি নট শিওর। দর্শকরা যদি তবে জানেন কার গলা ছিল এক্স্যাক্টলি, ভয়েস ওভারটা কার ছিল, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম বলো। তো টিজারটা আমার ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে যেটা অরিত্র বলছিল, ওই চোখ। আমার ভালো লেগেছে হচ্ছে দেবের না, মানে একটা ছবির সাথে ইনভলভ হলে ফিজিক্যালিও তোমার কিছু কিছু ছবির ক্ষেত্রে চেঞ্জ হওয়া দরকার। আর তুমি দেখবে দেব এই ছবিটার জন্য যে ওয়েট গেইন করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। মানে অনেক দিন আগে থেকেই যখন ওকে অন্য কাস্টিউমে দেখা যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে ওর ফিজিক্যাল যে স্ট্রাকচার সেটা আগের ছবির থেকে অনেক বেশি যে এই ছবির জন্য ওয়েট নিয়েছে আর কি। তো দেবকে খুব ভয়ানক লাগছে। এবং ওই যে শেষের শটটা যে পুরো চুলটা খোলা, মাথার মধ্যে ওরকম ভাবে সিঁদুর লাগাচ্ছে, ওটা কিন্তু খুব অদ্ভুত, খুব ভালো ওটা। তো আমার এই অ্যানাউন্সমেন্ট টিজারটা বা এটাকে প্রি টিজটা খুব খুব ভালো লেগেছে। আর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে, দেখো এআই নিয়ে আমরা পরে কথা বলবো, তবে কিছু যে শট, ওই শেষের যে শট গুলো, যদি এমন হতো যে এআই এর শট গুলোর সাথে এটাকে মার্চ করা যেত না বা একদমই সেটা পাশে দাঁড়াচ্ছে না, তাহলে কিন্তু এটার ক্রিটিসিজম করা যেত যে লুক অ্যান্ড ফিলে একদমই কিছু প্রোভাইড করতে পারেনি। কিন্তু সেটা তো হয়নি, এরা তো সেই স্কেলটা দেখানোর চেষ্টা করছে। কারণ মেকিং একটা ভিডিও আমরা দেখেছিলাম, ওই যে জাহাজ বানাচ্ছে, তো সেটা তো মেকার্সরা করেছে অরিজিনালি, ওগুলো তো এআই দিয়ে করা না। তো বাদ বাকি আরো জিনিসপত্র আসুক, সেটা বলার সুবিধা হবে। তবে আমার এই প্রি টিজটা খুবই ভালো লেগেছে। সাগর নীল বল এবার। দেখ, সাগরনী, অরিত্র দুজনে মিলে সবকিছু বলে দিয়ে তারপর আমার ঘাড়ে দায়িত্ব দেয় যে এবার বাকিটা সাগরনীল কিছু বাকি যদি থেকে যায় ঠিক আছে, তাহলে তুই তোমার কি বলে দে। খারাপ লেগেছে বলো। তোমার কি খারাপ লেগেছে বলো। না, রঘু ডাকাতে দেখো, এত ছোট একটা যখন কন্টেন্ট আসে, প্রমোশনাল মেটেরিয়াল আসে, সেটার মধ্যে তোমার হয় ভালোই লাগবে আর নাহলে তোমার খারাপই লাগবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা আর কি, মানে আলাদা করে ভালো খারাপ দুটোই একটু অ্যাটলিস্ট তার জন্য একটা 2.5 মিনিট 3 মিনিটের ট্রেলার দেখতে হয়, যেখানে তুমি পজিটিভও কিছু পেলে নেগেটিভও কিছু পেলে। এবার সেটা সব ক্ষেত্রে হয় না, এখানে প্রচন্ড ছোট এবং তার মধ্যে এআই জেনারেটেড যে শর্টস গুলো, এবার আমরা এআই তে ধীরে ধীরে ঢুকেই পড়ি, সেগুলো এত বেশি চমৎকার দেখাচ্ছে।
মানে এটা অস্বীকার করা যাবে না, দেখতে ব্যাপক লাগছে। এবং এআই এর ব্যবহার নিয়ে দেখো, আমি অরিত্রদার ভিডিও দেখলাম, আমি নিজেও শর্টস করেছি। তো অ্যাকচুয়ালি মানে এআই এর ব্যবহারে আমাদের কারোরই কোনো সমস্যা নেই যতদূর আমি জানি। রূপমদার এই বিষয়ে কি বক্তব্য? আমি তো মানে অ্যানাউন্সমেন্ট এই প্রি টিজার যখন রিভিউ করেছিলাম, আমি তখনই কিনা প্রথম ভিডিওতে বলে দিয়েছি যে এখানে এআই ফুটেজ রয়েছে। আমি সাগরনীলকেও বলেছিলাম, এবং তখনই আমি মিরাইয়ের নাম নিয়েছি, যে রিসেন্টলি মিরাই বলে ছবিটা এসেছিল, আমি তখনও এটা কথা বলেছিলাম। মায়ের ক্ষেত্রেও বলেছিলাম, মায়ের যেটা খারাপ লাগে, ওই যে ফ্ল্যাশব্যাকটা যখন দেখিয়েছে সেখানে তো ব্যবহার করেছে তো AI। মায়ের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা যে মায়ের ক্ষেত্রে অরিজিনাল ভিজুয়ালস এবং এআই ভিজুয়ালস না, এটা মানে বিশাল পার্থক্য রয়েছে, একটা ডিফারেন্স রয়েছে বড়। ওই কারণে ক্রিটিসিজমটা হয়েছে। মিরাইয়ের ক্ষেত্রে কিন্তু ক্রিটিসিজম হয়নি, তার কারণ মিরাইয়ের অরিজিনাল ছবির ফুটেজ যেটা শুট করেছে সেটাও খুব ভালো। তো যদি টেকনোলজিকে ব্যবহার করে ছবির উন্নতি হয়, তাহলে আমার মনে হয় সেখানে কোনো সমস্যা নেই। যদি অবনতি হয় তাহলে সমস্যা। বল সাগরনীল, বল। আচ্ছা, রঘুরাতে কি ট্রেলার নাকি চলে আসবে খুব তাড়াতাড়ি? আমি সাগরনীল একটা জায়গায় অ্যাকচুয়ালি এক আর্টিকেল পড়লাম, আমি আর নাম করছি না এখন, যে আগস্ট মাসে ট্রেলার চলে আসবে। ঠিক আছে, এবার এবার আমি গেস করছি আগস্ট এন্ডে, কারণ তোমরা যদি দেখো দশম অবতারেরও এসবিএফ এর ছবি ছিল, সেই ছবিটারও কিন্তু ট্রেলার অনেক আগে এসে গেছিল। তো যে কারণে না, দশম অবতার তো খুব একটা আগে আসেনি, ওই 1 মাস মতো আগেই এসেছিল, 1 মাসের উইন্ডোতেই। হ্যাঁ, সেপ্টেম্বর এন্ডে তো পুজো, তো আগস্ট এন্ডে এসে যেতেই পারে। হ্যালো, 1 মাস আগে কি আনবে? হ্যাঁ, বলো। 1 মাস আগে কি ট্রেলার আনবে? না, এই তো এবার তো না, আমি বলছি সেপ্টেম্বর এন্ডে তো পুজো, এবারে তো একটু আগে পড়ে গেছে পুজো। অক্টোবরে তো আবার পুজো না, তা আগস্ট এন্ডে এসে যেতে পারে। তাই বলছি, অগস্ট এন্ডে আনবে হয়তো, অগস্ট এন্ড বা সেপ্টেম্বর স্টার্টিং এ আনবে হয়তো। হ্যাঁ, ঠিকই আছে, 1 মাসের উইন্ডো তো দেখো দিতেই হবে, 1 মাস জুড়ে তো প্রমোশন হবে। ধরো ছবিতে 2-3টে গান থাকবে, প্রত্যেকটা গানের প্রত্যেক সপ্তাহে একটা করে ইভেন্ট হবে, ঠিক আছে, বা একসাথে একটা মিউজিক ইভেন্ট হতে পারে, মানে আমার কেন ধরনের প্রমোশন হয়ে থাকে আর কি, সেই হিসাবে। আমার কেন জানি না মনে হয় রঘুরাঘাতের ট্রেলারটা 7 দিন আগেই আসবে, যেরকম ওরা আগে করেছে ওরকমই করবে। 1 মাসের আগে আনবে বলে আমার মনে হয় না, 1 মাস আগে, 7 দিন আগে আনবে। হয়তো টিজার আসবে একটা, যেটা 15ই আগস্ট বা 31 আগস্টের মধ্যে আসতে পারে, এবং ট্রেলারটা ওরা পুরো বাঁচিয়ে রাখবে, রিলিজের ঠিক 7 দিন বা 5 দিন আগে আনবে, এটা আমার মনে হয়। তো এআই বিষয়টা আমরা বললাম, আর আরেকটা বিষয় নিয়েও কথা হচ্ছে যে মেগাস্টার ট্যাগ, এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, রূপমও ভিডিও বানিয়ে দিয়েছে। সাগরনীলের বক্তব্যটা শুনতে, যে মেগাস্টার ট্যাগটা যে ইউজ করা হয়েছে। আমি ভিডিও অ্যাট দি ফার্স্ট প্লেস করিনি, তার কারণ হচ্ছে আমার এটাকে নিয়ে কোনো বক্তব্যই নেই। মানে আমি ব্যক্তিগত জীবনে ওই ধরে নাও, আমার একটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে ন্যাচারাল স্টার নান। ঠিক আছে, মানে ওই ন্যাচারাল স্টার নামটা, ওটা আমার ভালো লাগে, মানে কারণ ও ন্যাচারাল অভিনয় করে, সেই জায়গা থেকে ওকে অডিয়েন্স দিয়ে দিয়েছে, ওটা আমার খুব ভালো লাগে। বাকি আমি খুব একটা যে রেবেল প্রভাস কিংবা তারপরে স্টাইলিশ স্টার আল্লু অর্জুন, এগুলো নিয়ে আমি খুব একটা মানে ব্যক্তিগত জীবনে বদার নই আর কি, যে কারণে বা এবার হ্যাঁ, এবার ধরো সুপারস্টার, ঠিক আছে, এবার সুপারস্টার ধরে নাও, আমরা দেবদাকে সুপারস্টার বলি, আমরা জিদ্দাকে সুপারস্টার বলি, সেটা কি আমরা একটা মানে যেহেতু সুপারস্টার সেই জন্য আমরা সবাই সুপারস্টার বলি, ঠিক আছে। এবার এই মেগাস্টার ওয়ার্ডটার সঙ্গে এই বাংলাদেশে একজনকে বলা হয়, আমি এটার সঙ্গে খুব একটা মানে রেজনেট করতে পারি না আর কি। এবার ঠিক আছে, মানে এটা একটা একটা ট্যাগ, সেটা ভালোবেসে আমি দেখছি দেবদার ফ্যানরা অলরেডি সবাই মেগাস্টার বলা আরম্ভ করে দিয়েছে দেবদাকে, তো এইটাই হওয়া উচিত আর কি, যে ঠিক আছে একটা ট্যাগ এবং সেটা ফ্যানরা তাকে ভালোবেসে বলছে আর কি, দ্যাটস ইট। এবার ভালোবাসার জায়গাটা ঠিক থাকলেই হলো, এই ট্যাগ গুলো দেওয়া হয় ভালোবাসার জায়গা থেকেই, ভালোবাসার জায়গাটা থাকলেই হলো, এইটাই হচ্ছে কথা। এবার ট্যাগটা বিভিন্ন আলাদা আলাদা হিরোর ক্ষেত্রে আলাদা আলাদা, আমার এই বেশি কোনো বক্তব্য নেই যে মানে না দেখো, ব্যাপারটা আমার এটা মনে হয় কি বলতো, আমি যেটা আমার ভিডিওতেও বলেছিলাম, যে এটা অনেক সময় রিপ্যাকেজিং এর জন্য করে থাকা হয় আর কি। মানে যখন রজনীকান্তকে প্রথম সুপারস্টার ট্যাগটা দিয়েছিল, সেটা কিন্তু মানে যেহেতু ও তার আগে অ্যান্টাগনিস্টের চরিত্র করতো, তার আগে সাপোর্টিং অ্যাক্টর করতো, সেখান থেকে হি ওয়াজ ডুইং ফার্স্ট সোলো হিরো ফিল্ম, তাই জন্য ওকে ইচ্ছে করে সুপারস্টার দিয়েছিল, যাতে লোকে এবার ওকে অন্য রকম ভাবে দেখে, মানে যে এই লোকটাকে আমরা অন্যভাবে প্রেজেন্ট করছি এবার। তো এটা রিপ্যাকেজিং এর জন্য অনেক সময় দিয়ে থাকে। তো সেই কারণে দিয়ে মানে যদি দিয়ে থেকে থাকে এসবিএফ, যে হ্যাঁ আমরা এইভাবে জিনিসটাকে দেখাতে চাইছি, যে এবার যত লার্জার দ্যান লাইফ ছবি হবে, বা তুমি এইভাবে ভাবতে পারো যে হ্যাঁ দেব এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ভালো বক্স অফিস ট্র্যাক রেকর্ড, যেটা রূপমও বলছিল নিজের ভিডিওতে। তো সব দিক থেকে দেখলেই আর কি আমার মনে হয় যে তুমি দেখবে যে 2010 হোক, 2007-2008 ওই ফেজটা থেকে, মানে 2007 থেকে 2014-15 সেই সময়
দেবদার পরপর ছবি যে বক্স অফিস নাম্বার এনেছে বা যে ওপেনিং এনেছে, তাতে করে যদি মনে করে যে আমি একটা সার্টেন ট্যাগ মানে প্রোডাকশন হাউসে যদি মনে করে যে এই হিরোকে দেবো, বা যদি দেবদা নিজে মনে করে বা হোয়াট এভার যেটাই করুক না কেন সেটাকে নিয়ে যে ক্রিটিসিজম, আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। মানে যে ঠিক আছে, যে বক্স অফিস দিচ্ছে সে তাকে নিজেকে ট্যাগ দিচ্ছে, এটাতে অসুবিধার কিছু তবে নেই। আমার মনে হয় কি বলতো, আমার এটা পার্সোনাল, আমার এটা মনে হয় যে একটু ইনোভেটিভ কিছু দিতে পারতো, যদি বাংলা কিছু দিত আর কি। মানে ধরো হ্যাঁ, আমি বলছি মানে সেটা বলাই যেতে পারে। মেগাস্টার সুপারস্টার এগুলো তোমরা শুনে নিয়েছি, যদি ধরো মানে আমি কথা বলতে ধরো বিজয় সেতুপতিকে বলে মক্কল সেলভান, বাক্কাল খেলবো। মানে হচ্ছে পিপলস ম্যান। তো সেইভাবে যদি ধরো জননায়ক দেব, মানে যদি এরকম দিত আর কি। মানে আমি বলছি আর কি, যদি এরকম একটা কিছু হতো আমার মনে হয় বেটার হতো আর কি। না, বাংলা বাংলা ওয়ার্ডের সঙ্গে এই যে জননায়ক বলছো, মানে বাঙালি বাংলা ওয়ার্ডের সঙ্গে সেই এতে মানে কানেক্ট করে কি, রেজোনেট করে কি আজকের দিনের ইউথ, সেইটা হচ্ছে বিষয়। সেই জায়গা থেকে হয়তো ভেবেছে যে না, জননায়ক দেব এটা ওটা এনাফ আর কি, মানে হাই দেবে না। কিন্তু ব্যাপার কি বলতো, এটাই হয়তো অ্যাট দি ফার্স্ট প্লেস হাই দেবে না, কিন্তু এটাই যখন ইউজড হতে থাকবে একটা ছবিতে, দুটো ছবিতে, তিনটে ছবিতে, তখন ওই জননায়ক ওয়ার্ডটার ভ্যালু বাড়তে থাকবে। তো ঠিক আছে, মানে এটা যার যার সিদ্ধান্ত আর কি। না আমার ওটাই খালি মনে হলো যে ট্যাগ দিলে এরকম একটা কিছু বাঙালি ট্যাগ দেওয়া উচিত ছিল। বিকজ দেখো উলাগা নায়াগান কথার অর্থ হচ্ছে ইউনিভার্সাল হিরো, কমল হাসানকে বলে। আর থালাপতি, ঠিক আছে, আগে বিজয়কে প্রথমে বলতো ইলায় থালাপতি, তারপরে হয়ে গেল থালাপতি, ঠিক আছে। তো এরকম ভাবে দেওয়া থাকে আর কি। তো আমার মনে হয় ওরকম একটা বাংলা কিছু ট্যাগ হলে আমার মনে হয় বেটার হতো আর কি। কি ট্যাগ হতে পারে? সাগর নীলা রূপমের বাংলা আমার থেকে বেটার। তোমরা বলে যে যদি কিছু ট্যাগ হতো তাহলে কি হতে পারে? আমার তো জননায়কটা মনে হয়। এটা ভাবনা, এটা ভাবনা চিন্তা করবার বিষয়। এরকম হঠাৎ করে জিজ্ঞাসা করলে হবে নাকি? এগুলো হঠাৎ করে বললে হয় নাকি? এটা ভাবতে হবে। আর আমার একটা জিনিস মনে হয়, যেটা হচ্ছে কি, যে এই যে ট্যাগ গুলো, মানে হিসাব মতো যেই সময় এই মেগাস্টার সুপারস্টার এই টার্ম গুলো উঠেছে, মেগাস্টার মানে যে সব সুপারস্টার মেগাস্টার না, কিন্তু সব মেগাস্টারই একসময় সুপারস্টার। মানে মেগাস্টার হচ্ছে একটা সুপারস্টারের প্রাইম টাইম, যেখানে সে ইউনিভার্সালি খুব পপুলারিটি গেইন করেছে। এবার সুপারস্টারের থেকে মেগাস্টার অনেক বড় হিসাব মতো, কিন্তু এখন এগুলো শুধুমাত্র একটা ট্যাগ। নাহলে আল্লু অর্জুনকে কি বলা হয়? স্টাইলিশ স্টার। এখন ওর আইকন নিশ্চয়ই স্টার, এখন আর আইকন, স্টাইলিশ নেই, এখন আইকন স্টার। হ্যাঁ তো আইকন স্টার। তো আইকন স্টার বলি বা ডার্লিং প্রভাস বলি, যাই বলি, এর থেকে হিসাব মতো মেগাস্টারের নামটা অনেক বড়। তাহলে কি আজকের দিনে এটা ভ্যারি করে যে চিরঞ্জীবীর কতটা ক্রেজ, না আল্লু অর্জুনের ক্রেজ, না প্রভাস? এগুলো শুধুমাত্র একটা ট্যাগ হয়ে রয়ে গেছে। তো আমার কাছে এটা জাস্ট একটা ট্যাগ, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে, যদি আমরা সাকসেসের মানে রেশিওতে দেখি, তাহলে দেবদার মতো মানে রিসেন্ট টাইমসে কার এরকম বাজার আছে, তো সেদিক থেকে এই ট্যাগটা একদম জাস্টিফাইড। আর এই কথাটার সাথে আমি খুব একটা এগ্রি করি না যে সাকিব খান মেগাস্টার ট্যাগ দিয়েছে বলে দেব এরকম ট্যাগ দিয়েছে, এটাতে আমি বিশেষ করি না। দেখো, এটা বাংলাদেশের আলোচনা সিনারিও হয়েছে নাকি? এটা আমি জানতাম না, এটা আমি এটা জানতাম নিয়ে না, এরকম আলোচনা আলোচনা হয়েছে। হয়েছে? হ্যাঁ, এবং আমি একটা জিনিস প্রশংসা করবো, সেটা হচ্ছে বাংলাদেশের কিন্তু বহু পেজ আমি দেখলাম, যেই পেজ গুলো থেকে কিন্তু এই যে দেবের মেগাস্টার ট্যাগ এটাকে কিন্তু খুব সাপোর্ট করেছে ওর, ঠিক আছে। যে এটা মানে এটা দরকার, কারণ এ এরকম সাকসেসফুল দিয়েছে, ওকে যাই ট্যাগ দিত সেই ট্যাগটা খুব একটা আমার মনে হয় না ভুল হতো। তো আমারও মনে হয় যে সাকিব খান, তার ছবি আমার পার্সোনালি পছন্দ হোক না হোক, ছবিগুলো তো সাকসেসফুল রে বাবা। তো সে মেগাস্টার ট্যাগ দিক বা সুপারস্টার ট্যাগ দিক, সেটা জাস্টিফাইড। তো সেরকম ভাবে দেবের ক্ষেত্রেও বিষয়টা এক, যে মেগাস্টার দিক, বাংলাদেশে সুপারস্টার বাংলাদেশের পেজ দিক। গুলো খুব সুন্দর যুক্তি দিয়েও বিষয়টা লিখেছে, আমি দেখলাম হ্যাঁ, যে এটা রেসপেক্টিভ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। হ্যাঁ, যে যার ইন্ডাস্ট্রি সে তার মেগাস্টার। মানে শাকিব খান বাংলাদেশের, সেটার সঙ্গে এখানের মানে কানেকশন হয় না যে দুটোই বাংলা ভাষা, তাই জন্য বাংলা ভাষার ছবির একটাই মেগাস্টার, এরকম হয় না আর কি। ওরা এটাও পরিষ্কার লিখেছে। আমার খালি অবাক লাগে কর্ণাটক ইন্ডাস্ট্রির ট্যাগ গুলো হেভি। যেরকম হচ্ছে দর্শন বলে আছে না, যে জেলে গেছিল গো নিজের ফ্যানকে খুন করে, হ্যাঁ, দর্শনের ট্যাগটা কি জানো? চ্যালেঞ্জিং স্টার দর্শন, ঠিক আছে। তারপর একটা হিরো আছে ওখানে, ওর নাম হচ্ছে গোল্ডেন স্টার গণেশ। আমার আর ইয়াসের তো জানোই তোমরা, রকিং স্টার ইয়াস। তো আমার না কানাডা ইন্ডাস্ট্রি গুলো একটু হাসি পায় আর কি শুনলে, মানে ওদের নামগুলো অদ্ভুত। কিচ্চা সুদীপটা তো জানো তো, ওর নাম অ্যাকচুয়ালি সুদীপ, কিচ্চাটা হচ্ছে একটা ছবি, যেটা হচ্ছে বেসিক্যালি ওই তেরে নাম, ওই মানে যেটা সেতুর রিমেক, ওটাও আর কি ওটারই রিমেক আর কি। কেন বোধহয় জয়াম রবিরও তাই, তামিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর নাম হচ্ছে রবি মোহন, এখন দেখবে রবি মোহন টাইটেলটা ইউজ করে। আগে মানে জয়ামটা হচ্ছে ওর প্রথম আর কি সাকসেসফুল ছবি, তো সেখান থেকে জয়াম রবি হয়েছে।
তুমি ভাবো ইয়েকে কি বলা হতো, সুপ্রিম স্টার, সেখান থেকে মেগা স্টার। সুপ্রিম হিরো চিরঞ্জীবী, তুই ভাবো সেখান ওটা থেকে থেকে কিভাবে চিরঞ্জীবী মেগাস্টার পেয়েছে ডিজার্ভিং। চিরঞ্জীবী হ্যাঁ। মানে চিরঞ্জীবী তুমি 80s এর যদি দেখো, 83-তে ওর একটা সিনেমা এসেছিল ক্যাদি বলে, ঠিক আছে? চিরঞ্জীবীর একটা ক্যাদি বলে সিনেমা আছে, যেটা হচ্ছে সিলভেস্টার স্ট্যালোনের ফার্স্ট ব্লাডের কপি, ঠিক আছে? ওটা আবার পরে আচ্ছা। জিতেন্দ্র আবার রিমেক করেছিল, সেটার নামও ক্যাদি। দেখতে পারো, ইউটিউবে পেয়ে যাবে। হেভি স্টাইলাইজ ভাবে কিন্তু শুট করা তখনকার দিনের ছবি। ওই ছবিটা মাত্র ব্লকবাস্টার হয়। তারপরে ওই 83 থেকে ওই একটা ডিরেক্টর ছিল, আমার নামটা এখন ভুলে গেছি, ওর সাথে ও প্রায় 8-10টা সিনেমা করেছে। 10টা সিনেমাই ব্লকবাস্টার, 10টা সিনেমাই মানে ইন্ডাস্ট্রি হিট, মানে প্রত্যেকটা নিজের রেকর্ড ভাঙতে ভাঙতে গেছে। ওই জন্য ওই রেকর্ডটা পেয়েছে। আর চিরঞ্জীবী কিন্তু মারাত্মক ভার্সটাইল, কিন্তু যেরকম অ্যাকশন বলো, কমেডি বলো, ডান্স বলো, তখন এইগুলো কিন্তু তেলেগু সিনেমাতে ওই নিয়ে এসছে, এই ধরনের ব্রেক ডান্স ইত্যাদি, তারপরে অ্যাকশন। তো চিরঞ্জীবী 90s অব্দি পুরো আনবিটেবল ছিল। আমি আগের দিন কয়েকদিন আগে সাগরনের একটা ভিডিও দেখছিলাম, ও ইন্দ্রা দ্য টাইগারের রিভিউ করেছে। মানে এত ভালো লাগে ওই ছবিটা, যখনই টিভিতে দেয়, ঠিক আছে, ওই ছবিটাতে ওর যা স্ব্যাগ কি লাগে দেখতে, আর ওরকম পুরো সাদা, ও ভাই দারুণ দারুণ। আর ওই গোফটা না, মানে কি লোকটাকে ব্যাপকই লেগেছিল ছবিটা। যাই হোক, আমরা একদমই ডাইভার্ট হয়ে গেলাম, অন্য একটা বিষয় চলে গেলাম। আমি বলি, হ্যাঁ বলো বলো। আমি ওখানে একটা সিন আছে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। আমি না এখনো মাঝে মাঝে সিনটা দেখি, যে পদা সমাজকে আগে উখাড় দিয়া তো গর্দান উড়া দুঙ্গা, ঠিক আছে? চিরঞ্জীবী ঘুরে দাঁড়িয়ে বলে গাছটা পুঁতে দিয়ে যাওয়ার পরে, ওই সিন গুলো যে হাই দিতে পারে, মানে ওটা আনপ্যারালাল আর কি। আমার বেস্ট লাগে হচ্ছে কি, ওই গায়ে দেওয়ার যে চাদরটা, ওটা দিয়ে সিংহাসনটা টেনে বসে পড়ে, ওটাই সেরা লাগে। যে ভাই কি করেছে, সিনটা সলিড লাগে। বলো অরিত্র, বলছিলে কি একটা? আমি লাস্ট ইয়ার কি হয়েছে, হায়দ্রাবাদে গেছিলাম, ঠিক আছে, ঘুরতে। তো আমি যে সময়টা গেছি সে সময় ইন্দ্রা দ্য টাইগারের আই থিঙ্ক মনে হয় 20 বছর না কত কমপ্লিট হয়েছিল একটা, ঠিক আছে? তো ওটা রিলিজ করেছিল, ঠিক আছে? তো ওখানে একটা প্রসাদ মাল্টিপ্লেক্স বলে একটা আছে, ওটা বিশাল বড় স্ক্রিন, ওখানে ওটা চলছিল ইন্দ্রা, ঠিক আছে? আর ওর পাশে এনটিআর গার্ডেন্স আছে, আর সামনে একটা বড় বিশাল বড় ঝিল মতো আছে, ওখানে বোটিং ফোটিং হয়। তো এখানে গেছি ঘুরতে, দেখছি ইন্দ্রার জন্য যা ভিড় হয়েছে না, মানে তুমি কল্পনা করতে পারবে না। মানে লোক টিক 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 করছে, এত ভিড় হয়েছে ইন্দ্রা দেখবার জন্য। কবেকার সিনেমা রিলিজ করেছে ওটা, বিশাল, মানে ওইটা যখন এসেছিল প্রচুর রেকর্ড ব্রেক করেছিল। ওটা প্রচুর রিল ভাইরাল হয়েছিল সেই সময়, যে রিলিতে এত বেশি ভিড় হয়ে গেছে ইন্দ্রা দ্য টাইগারে, প্রচুর রিল ভাইরাল হয়েছে। যাই হোক, আমাদের যেটা কালকে ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে সেটা হচ্ছে রক্তবীজ 2 এর টিজার, দ্য বিকিনি শট। কখনো বাংলা ছবিতে বিকিনি নিয়ে এত আলোচনা হবে কখনো ভাবিনি, বাট কালকে শিবুদা করে দেখিয়ে দিয়েছে। তো এবার আর মিমি চক্রবর্তী, অবশ্যই মিমি চক্রবর্তী করে দেখিয়েছে, শিবুদা নন্দিতাদির মাতার আইডিয়া। হ্যাঁ, তো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে? আমি প্রথমে বলি, প্রথমবার হলো এটা আমার জানার ইচ্ছা। আমি জানি না বাংলাতে কি প্রথমবার নাকি আগেও হয়েছে? আগেও হয়েছে বোধহয়। ইয়েতে ছিল না, ওই দেবের একটা ছবি ছিল হইচই আনলিমিটেড নাকি, না বোধহয় ছিল। কিন্তু মানে ওটা এতটা, হ্যাঁ 2 পিস এরকম ছিল না আর কি, মানে যেরকম সেই রূপমদা বলে ওটা এতটা। আরে আমি বলছি এতটা হাইলাইটেড হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাংককে গিয়ে গান, বিচের ধারে গান, এর তো বহু হয়েছে, জিতের ছবি, দেবের ছবি তো প্রচুর বার হয়েছে, ঠিক আছে? সেটা তো নতুন কিছু নয়, বাট আমার মনে হয় না 2 পিস আগে হয়েছে। এক মিনিট এই জায়গাটা কেটো, মালটা এত হারামি, তাহলে কি সব বললাম, এটা বলি কি সব বলছেন, ওই জায়গাটা কেটে দিও। ওটা ভিউ দেবে, ওটাই ভিউ দেবে, দাঁড়াও, সব কেটে দিলে হবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমার মনে হয় ওটাই 2 পিস হয়নি মনে হয়। না আমিও জানি না, আমারও জানা নেই, আমার তো মনে পড়ছে না। হ্যাঁ বলো। আমার প্রি টিজারটা ভালো লেগেছে, অ্যানাউন্সমেন্ট টিজারটা ভালো লেগেছে, আমি গুলিয়ে যাচ্ছে প্রি টিজার অ্যানাউন্সমেন্ট টিজারটা ভালো লেগেছে। এবং সব থেকে আমি অবাক হয়েছি সেটা হচ্ছে, তুমি দেখো
উইন্ডোজের থেকে মানে বিষয়টা এমন হয়ে গেছে, তুমি কি এক্সপেক্ট করবে আর কি করবে না। আমাদের কিন্তু আগের দিনই সাগরকে বলছিলাম, রক্তবীজ ভালো লাগার মূল কারণ কিন্তু ছবির হচ্ছে যে শেষের হুকটা, অঙ্কুশের যে হুকটা। তখন সাগর আমাকে একটা খুব ভালো কথা বলে যে ওই হুকটা আমাদের আরো বেশি ওয়ার্ক করেছে, তার কারণ আমরা যেহেতু উইন্ডোজের ছবি, মানে এটা আশা করতে পারি না যে এই ছবিতে পোস্ট ক্রেডিট সিন থাকবে, তো ওটার জন্য আরো যেন বেশি ওয়ার্ক করেছে। এবার তুমি ভাবো, আমরা রক্তবীজ 2 থেকে মোটামুটি সবকিছু আশা করেছি যে এবার আর কি বা সারপ্রাইজ দেবে। সেখানে প্রথম যে অ্যানাউন্সমেন্ট আসছে, সেখানে আসছে একটা বিকিনি শট, এবং স্কেলটাকে ওরা যেভাবে বাড়িয়ে দিয়েছে সেটা কিন্তু সত্যি ভিজিবল, সেটা দেখা যাচ্ছে। মানে আবিরকে দিয়ে যেরকম অ্যাকশন করাচ্ছে, যেরকম ভাবে ওই চেয়ারটা ঘোরাতে ঘোরাতে মিমির ক্যারেক্টারটা বসছে, এবং এরকমই না অ্যানাউন্সমেন্ট হওয়া উচিত যে ভিলেনের যে অ্যান্টিসিপেশনটা সেটা পুরো বাড়িয়ে রাখলো, যে কিভাবে ওই ক্যারেক্টারটার লুকটাকে হাইড করলো, সে আসছে আসছে আসছে, এবং টিজারটা ওখানে হোল্ড করে ছেড়ে দিল। তো পুরোপুরি যে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা সব দিক থেকে খুব ভালো, ওয়েল এডিটেড, লোকেশন ভালো। এখানেও কিন্তু এআই শট রয়েছে একটা, দেখবে যখন বিল্ডিং গুলো দেখাচ্ছে, সানসেটটা হচ্ছে, ওটা কিন্তু এআই এর শট, কিন্তু ওটা খুব ভালো করে ফ্লেশড আউট হয়েছে, যে কারণে লোকের ওটা মাথাতেই আসেনি। আর টিজারটা খুব মানে অল্প ভাবে মেট্রো নামে চপ করে, যে সিকোয়েন্স কম দেখিয়েছে, খুব ফাস্ট পেস্ট। আর যেটা নিয়ে আমার বক্তব্য সেটা হচ্ছে যে মিমির বিকিনি শট নিয়ে এত কথাবার্তা, সেটা হচ্ছে মিমিকে কিন্তু দেখতে খুব ভালো লাগছে, সেটা কিন্তু মানে হয়েছে খুব ভালো, সেটা ভালো শুট হয়েছে, মানে সেটা দেখে কিন্তু মনে হচ্ছে যে না, এটা ভালো করতে পারেনি, বা লোকে এখন বলছে যে এটা ওয়ার 2 দেখে করা হয়েছে। আমার এই অ্যালিগেশনটা খুব বোকা বোকা লাগে, তাও যদি লোকে পাঠান পাঠান বলতে আমি মানতে পারি। ওয়ার 2 এর টিজার কয়েকদিন আগে আসলো, জাস্ট কয়েকদিন আগে আসলো, মানে আমার নেগেটিভিটি করতে হবে বলে ওয়ার 2 এর কিয়ার বানির সাথে এটা, মানে এটা এটা খুব জোর করে, খুব জোর করে। বাট আমার এই অ্যানাউন্সমেন্ট টিজারটা খুব ভালো লেগেছে। সাগনিল বলো তোমার কি বক্তব্য? না, আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে রক্তবীজে একটা সার্টেন কাইন্ড অফ কালেকশন করেছে। তারপর মানে রক্তবীজ সব থেকে বড় ব্যাটের ছবি ছিল উইন্ডোতে, তারপর সেটা তারা বাজেট বাড়িয়ে বহুরূপী এনেছে, সেই বছর সেটা তাদের সব থেকে বড় ব্যাটের ছবি ছিল মানে তাদের কেরিয়ারে। এবং তারপর রক্তবীজ 2 আনছে, মনে হচ্ছে দেখে যে এটাও বোধহয় তাদের বহুরূপীর যে বাজেট সেটাকে একটু ওভারকাম করে গেছে আর কি। তো এইটা ভালো লাগছে যে যেখান থেকে রোজগার হচ্ছে সেখানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর একটা যেটা সেটা হচ্ছে যে এখানে অঙ্কুশকে যেভাবে আর কি মানে রক্তবীজের প্রথম ছবিতেও ব্যবহার করা, এবং তারপর দ্বিতীয় ছবির টিজারে মানে অঙ্কুশকেই কম দেখানো, কিন্তু যেটুকু দেখানো সেটুকু ইম্প্যাক্টফুল হওয়া, সেটাই যেমন রূপন্দা বলছে যে রক্তবীজের মূল বাজি ছিল, সেম জিনিসটা এই টিজারটার ক্ষেত্রেও করলো। এবং যেভাবে বিল্ড আপ দিল যেন অঙ্কুশ এই ছবির মানে আবির তো হিরো, এই ছবির মূল প্রোটাগনিস্ট তো আবির, এবং তার সঙ্গে সঙ্গে মিমি চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, কিন্তু অঙ্কুশকে এমন একটা মানে বিল্ড আপ যেটা তুমি ভিলেনদেরকে মেন স্ট্রিম ছবিতে পেতে দেখবে না। মানে ভিলেনদেরকে মেন স্ট্রিম ছবিতে একটা সার্টেন কাইন্ড অফ প্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন দেওয়া হয়, সেটা টিজার ট্রেলারে নয়। হয়তো একটা সার্টেন সিনেমাতে গিয়ে তুমি হলে গিয়ে হয়তো দেখলে যে আচ্ছা ঠিক আছে এই সিনটাতে ভিলেনকে হেভি প্রেজেন্ট করেছে, কিন্তু এখানে ভিলেনকে যেভাবে ফেসই রিভিল করলো না, মানে এটা ইউনিক যে ভিলেনের ফেস রিভিল করছে, হিরোর ফেস রিভিল না করা আমরা ফার্স্ট টিজারে এই সমস্ত অনেক হয়তো দেখেছি, কিন্তু ভিলেনের ফেস রিভিল না করা এটা ইন্টারেস্টিং ছিল প্রচন্ড। এবং সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও অ্যাকচুয়ালি বেশ ভালো ছিল, অঙ্কুশের ওই ফলো শটে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওটা আমার জন্য ওয়ার্ক করেছে। তো সবকিছু মিলিয়ে আমার টিজারটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে। বিকিনি শটটা দেখে আমি অ্যাকচুয়ালি মানে আমার ফার্স্ট রিয়াকশন খুব মানে অবাক হয়ে গেছিলাম, কারণ ওটা জানতাম যে আইটেম সং আছে, থাইল্যান্ডে গিয়ে গান শুট হয়েছে, সব তো আপডেট ছিলই, কিন্তু ওটা এক্সপেক্টেড ছিলই না একেবারে উইন্ডোজের ছবির থেকে। এবার দেখা যাক যে মানে উইন্ডোজের যে একটা অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্সটা আর কি এই বিষয়টাকে কিভাবে দেখছে এবং তারা হলে যাওয়ার কথা ভাবছে কিনা, সেইগুলো হচ্ছে বিষয়। আমি এইটা তোমরা যেটা বলে আমি এগ্রি করি, আমারও টিজারটা খুব ভালো লেগেছে, ভেরি ওয়েল এডিটেড, বিজিএম এর কাজ খুব ভালো, বনি চক্রবর্তী খুব ভালো কাজ করেছে, খুব ভালো লাগছে, স্কেল আছে, এগুলো আমিও বলেছি। বাট আমার ওই জিনিসটাই একটা জিনিস মনে হচ্ছে, রক্তবীজ 1 এর থেকে 2 এর ট্রিটমেন্টটা সম্পূর্ণ অন্য রকম হয়ে যাচ্ছে। মানে এবার ব্যাপারটা হিরো ভিলেন টাসেলের মধ্যে চলে যাচ্ছে। আগের পার্টটা ওয়াজ আ ডিফারেন্ট জনরা, ইট ওয়াজ আ ফ্যামিলি প্লাস পুলিশ ইনভেস্টিগেশন, একটা পুজোর ব্যাকড্রপে একটা ফ্যামিলির গল্প ছিল, একটা ভাই বোনের গল্প, একটা ইমোশনাল একটা পারিবারিক থ্রিলার ছিল। সেখান থেকে এতটা হাই এন্ডে চলে যাচ্ছে একটা ধুমের ফরম্যাটে, বুঝতে পারলে তো, এবং এরকম বিকিনি শর্টস ইত্যাদি। তো কোথাও গিয়ে এই মানে তুমি দেখবে পার্ট 1 এর থেকে পার্ট 2 এ যখনই তুমি খুব ডিফারেন্ট কিছু করে দেবে না, মানে প্রচন্ড এলিয়েনেট করে দেবে, তখন কিন্তু না ওটা অডিয়েন্সের জন্য ওয়ার্ক করে না। এটা আমি অনেক সময় দেখেছি। মানে সেটা তুমি জোকারের ক্ষেত্রে দেখো, জোকার 1-2 ডিফারেন্ট ট্রিটমেন্ট, ঠিক আছে। তুমি যদি মিশন ইম্পসিবল রিসেন্টলি দেখো, যে মিশন ইম্পসিবল প্রচন্ড সিরিয়াস হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজটা,
যেটা করতে গিয়ে কিন্তু আন্ডার পারফর্ম করেছে বক্স অফিস। আগে কিন্তু টোনটা এরকম ছিল না। তো এরকম কিন্তু বহু এক্সাম্পল রয়েছে, ঠিক আছে? তোমার গল্প আলাদা হতে পারে, বাট ট্রিটমেন্টের যে প্যাটার্নটা সেটা আমার মনে হয় এতটা চেঞ্জ করা উচিত নয়, তাহলে একটু ব্যাকফায়ার করতে পারে। তো সেটাই আমার মনে হয় যে কোথাও গিয়ে যে উইন্ডোজের যে কোর অডিয়েন্স আছে তারা কিভাবে রিয়াক্ট করবে আর কি এই টিজারটাতে, সেটা নিয়ে আমার এজ। বাট ডেফিনেটলি একটা নতুন এজ ডেমোগ্রাফিককে টার্গেটও করতে পারছে, যারা হয়তো উইন্ডোজের ছবি বহুরূপী থেকে দেখা শুরু করেছে, ইয়াং অডিয়েন্স বা একটু কলকাতার বাইরের অডিয়েন্স, তারা কিন্তু এই ছবিটা মানে এই টিজারটা তাদের প্রচন্ড ভালো লাগবে বলে আমার মনে হয়। দেখা তো যাক, মানে এবার অ্যাকচুয়ালি হ্যাঁ মানে বলো। বিকিনি শটটার ব্যাপারে অরিত্রদা যেটা বলছে সেটা দেখতে হবে, যে মানে ওটা ছবিতে কিভাবে আসছে না আসছে আর কি। সেটা সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। তবে বাকিটা দেখো, আমি না, মানে অনেকে এখনই দেখো অরিত্রদার লিখছে, সঙ্গে অনেকে কমেন্টে লিখছে যে কোনো হানি ট্র্যাপিং এর হয়তো এলিমেন্ট থাকবে বা কিছু থাকবে, তাহলেই জাস্টিফাইড হবে, গল্পের কারণে আসবে, অনেকে বলছে। এবার দেখো যদি ব্যাপারটা এরকম হয় যে একটা ড্রিম সিকোয়েন্সের থ্রু দিয়ে আসে, যে ভাবছে থাইল্যান্ড কাট টু থাইল্যান্ড, তাহলে জিনিসটা একটু বোকা বোকাই লাগবে আর কি। মানে ওই জিনিসটা এখনকার দিনে আর মানে আমি জানি না কতটা কি ওয়ার্ক না, করে। ওটা হবে না, ওটা হবে না কেন? কারণ অরিত্রদা যেটা মিডিয়া রিপোর্ট ছিল সেটা হচ্ছে যে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী যেরকম গেছে, অঙ্কুশও গেছে, কৌশানীও গেছে। তো আমার মনে হয় না যে ওটা ড্রিম সিকোয়েন্সে একসঙ্গে 4 জন চলে যাবে, ওটা কোনোভাবেই সম্ভব না। তো প্লটটা কোনোভাবে ওখানে মানে আর কি কিছুক্ষণ থাকবে আর কি, যে কারণেই আর কি ওই গানগুলো আসবে, এরকম হতে পারে আর কি। দেখা যাক এবার ট্রিটমেন্ট, দেখা যাক। মানে আমি আমি আমার মনে হয় না যে খুব বেশি আলাদা করে দেবে উইন্ডোজ। তুমি যে ভয়টা পাচ্ছ যে একদম পুরো টোনাল শিফট, আমার মনে হয় না সেটা করবে। দেখা যাক এবারে যেটাই করুক না কেন। শিবুদা প্রচন্ড বেশি মানে বক্স অফিসকে নিয়ে সিরিয়াস। নন্দিতা দি আমি জানি না তিনি পরিচালনার দিকটা দেখেন, কিন্তু ব্যবসার দিকটা তো আমি শুনেছি যে শিবুদা দেখেন। তো সে আমার বিশ্বাস যে বক্স অফিসকে মাথায় রেখেই যা করার করবে। খুব একটা গন্ডগোল নাও হতে পারে আর কি, দেখা যাক। তো এবার কি মনে হয়, দুটো টিজারই চলে এসছে, রক্তবীজ 2 এবং রঘু ডাকাত, কি মনে হচ্ছে দুটো টিজারের মধ্যে এগিয়ে কাকে রাখবে? খুব দেখো, এগিয়ে আমরা কাকে রাখবো সেটার থেকে বড় কথা হচ্ছে যে এইগুলো মানুষ কাকে দেখুন, এগিয়ে রাখবে। আপনারা এটা ডিপ্লোম্যাটিক আনসার দেখুন কিরকম দেবে। দেখো ডিপ্লোম্যাটিক আনসার না দাও। দেখো, না একটা 1 মিনিট দেখে অ্যাটলিস্ট ট্রেলার দেখলে তখন এ করা যায়। ওরকম টিজারটা ভাবে কোনটা বেশি ভালো লেগেছে? সোজা প্রশ্ন, সোজা উত্তর। আমি 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 বলছি, যখন ওই রঘু ডাকাতের ওই রঘু 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 ওই মোমেন্টটা আর ভালো লেগেছে। রঘু ডাকাতে এক্সট্রাঅর্ডিনারি লেগেছে। আবার আর একটা ডিপ্লোম্যাটিক উত্তর। আর একটা এক্সট্রাঅর্ডিনারি লেগেছে হচ্ছে রক্তবীজ 2 এ যখন অঙ্কুশের যখন এন্ট্রি হচ্ছে ওই জায়গাটা, ঠিক আছে? ওই জায়গাটা আমার ভালো লেগেছে, সিরিয়াসলি ভালো লেগেছে। এবার যদি ডিপ্লোম্যাটিক আনসার তবুও আপনারা দেখে নিলেন, কোনো দিকেই গাল খাবো না। আরবার অডিয়েন্সও গালাগালি দিতে পারবে না, দেবদার ফ্যানরাও গালাগালি দিতে পারবে না, এরকম একটা উত্তর দিয়ে সোহেলকে বাঁচাচ্ছে। আগে অরিত্র বলো, অরিত্র বলো। না, আগে প্রশ্ন আমি করেছি, এবার সাগর নীলের হয়ে গেল, এবার রূপম বলবে। আমি তারপরে বলছি, আমি আমি স্ট্রেট বলবো ফরওয়ার্ড। হ্যাঁ বলো। আমি বলবো আমার স্ট্রেট ফরওয়ার্ডই বলবো, আমি বলবো হ্যাঁ বলো। আমার ভালো লেগেছে আমার ভালো লেগেছে পাওয়ার হাউস। আর রূপম হচ্ছে আরো উপরে। এই যে কুলির 3টে গানের মধ্যে সব থেকে ভালো কোনটা লাগে? আমার মনিকা সব থেকে বেশি ভালো লেগেছে, তারপরে পাওয়ার হাউস। আমার তিনটেই মস্তির লেগেছে 3 রকম ভাবে। তবে পাওয়ার হাউস গানটা সলিড, জাস্ট সলিড। আর মনিকা গানটা এমন না, ওই যখন মনিকা বেলুচি থেকে বলেছে আমার তখন থেকে নাচতে ইচ্ছা করছে। আর 3টে গানই আমার সেরা লেগেছে, সেরা সেরা। না, আমার পাওয়ার হাউসটা সব থেকে বেশি ভালো লাগলো। আর পাওয়ার হাউসটাতে দেখবে একটা অ্যাকশন সিকোয়েন্সের এটাও দেখিয়ে দিয়েছে আর কি, মানে ঝলক ইত্যাদি ওরকম দেখিয়ে দিয়েছে যে বাড়িটার মধ্যে কিভাবে মারবে গুন্ডাদেরকে। তো দেখার জন্য মুখে রয়েছে যে কিরকম হয় ব্যাপারটা। ট্রেলারটা আসার জন্য ওয়েট করছি 2 অগস্ট। না ট্রেলারে কি আমিরকে একটু দেখাবে? না ট্রেলারে কি আমির খানকে একটু দেখাবে? আমির খানকে আমার মনে হয় এবার দেখিয়ে দেবে, বিকজ ওরা পোস্টার যখন অলরেডি রিলিজ করে দিয়েছে তখন আমার মনে হয় দেখিয়ে দেবে। আর ওরা নর্থ ইন্ডিয়ার মার্কেটের জন্য ওটা খেলবে। নর্থ ইন্ডিয়ায় ছবিটার বড় রিলিজের জন্য ওরা আমির খানকে ইউজ করবে। আর না করলে কাস্টিং করে লাভ, কাস্টিং করেছে ইউজ করবার জন্য। না, আমার কথা হচ্ছে না তামিল ওদের অনেক প্রবলেম আছে, ওরা এসব প্রমোশন করতে পারে না। ওরা কথা বলতে এত আনকমফোর্টেবল ফিল করে। আমি তোমাকে বলছি, তুমি অনুপমা চোপড়ার সাথে হলিউড রিপোর্টারের লোকেশন ইন্টারভিউটা দেখো, এত ফর্মালি কথা বলছে কিন্তু প্রচন্ড ফর্মালি। আর ভারতবাজ রাঙ্গানের সাথে দেখো,
মানে অনেক ওপেন আপ হয়ে কথা বলছে। তো ওটাই আর কি, ওরা মানে বাইরে গেলেই ওরা সব বিষয়ে, প্রভাসকে দেখো না, পারলে মাইক দিয়ে দেয়, বাহুবলীর সময় দেখবে মাইক এরকম ভাবে অন্যজনকে পাস করে দিচ্ছে, রানাকে দিয়ে দিচ্ছে, আনুষ্কাকে দিয়ে দিচ্ছে, কথাই বলতে চায়। প্রভাস আলটিমেট লেভেল, প্রভাসের মতন কেউ নয়, প্রভাস কোনো মুখ থেকে শব্দই বেরোয় না। অথচ না না তুমি অরিত্র দেখবে স্ক্রিনে বোঝা যায় না, কিন্তু যখন সেটাই। ক্যামেরা অন হয় তখন কিন্তু প্রভাস অন্য লেভেলে, বা বিজয়ের ক্ষেত্রেও সেটাই। সেম। না অরিত্র বলো, রঘু ডাকাত না রক্তবীজ 2 কোন টিজারটা তোমার ভালো লেগেছে? আমি রঘু ডাকাত, আমি রঘু ডাকাতকে এগিয়ে রাখবো। আমি তো বললাম আমি স্ট্রেট ফরওয়ার্ড আনসার দেবো। আর রঘু ডাকাত থেকে আমি আশা রাখছি যে বেশি ভালো অ্যাকশন হবে, আশা রাখছি আমি, বিকজ আমি অ্যাকশন ছবি দেখতে পছন্দ করি, আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা জানে খুব ভালো করে। তো আমি আশা করবো যে প্রচুর অ্যাকশন ইত্যাদি। আমি রঘু ডাকাত থেকে আশা করব যে রক্তবীজ 2 যে অডিয়েন্সটাকে ট্যাপ করার চেষ্টা করছে, যে রক্তবীজ 2 ইয়াং অডিয়েন্সকে ট্যাপ করার চেষ্টা করছে, এবং রঘু ডাকাত যেটা করুক সেটা হচ্ছে যে যে অডিয়েন্সটা দুর্গাপুজোর সময় এই তোমার কি বলে বহুরূপী হোক, বা যে অডিয়েন্সটা তোমার এতদিন ধরে রক্তবীজ, মানে যেটা উইন্ডোজের অডিয়েন্স ছিল, যদি সেই অডিয়েন্সটা এই বিকিনির জন্য একটু সরে আসে, সেই অডিয়েন্সটাকে এবং ইউথকে দুটোকে ট্যাপ করুক রঘু ডাকাত। তার কারণ রঘু ডাকাতটা যেহেতু এমন একটা গল্প, যে গল্পটার মধ্যে সোল আছে, যেই গল্পটা জানা দরকার প্রত্যেকের, সঙ্গে সঙ্গে সেটাকে মাসি এবং এরকম ভিজুয়ালস দিয়ে দিক যে বাংলা ছবিতে এরকম ভিজুয়ালস দেখা যায়। এবং ওরা এআই তে যে জিনিসটা প্রমিস করছে, আমার মনে হয় ছবিটার যখন ফার্স্ট লুক বা টিজারে আমরা যখন এরপরে আসল জিনিসপত্র দেখবো, ওই জাহাজ ফাজ বানাচ্ছে, সেগুলো এমন ভিজুয়ালস এর সাথে আসুক যেটা ওরা বারবার করে প্রমিস করছে, সত্যি আমরা আগে এগুলো দেখিনি। দেখার সেটাকে ওরা কিরকম ভাবে প্রেজেন্ট করে। আমি চাই রঘু ডাকাত, রক্তবীজ 2 দুটো ছবি ভালো হোক। আর শুধু কিন্তু এই দুটো ছবি না, মানে আমি কিন্তু আর একটা ছবি নিয়ে খুব এক্সাইটেড। আন্ডার এস্টিমেট করা উচিত নয়, অনিক দত্তর ছবি আছে, অনিক দত্তরও কিন্তু ছবি আছে। আরে আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আর একটা ছবি নিয়ে কিন্তু এক্সাইটেড। অনিক দত্তের ছবি, অনিক দত্ত কি করে বেরিয়ে যাবে এটা কিন্তু মানে বোঝা যায় না, ঠিক আছে? ও উড়িয়ে সব খেয়ে বেরিয়ে গেল, খেয়ে বেরিয়ে গেল। এই দুটো ছবিকে নিয়ে আমরা আলোচনা করছি, তো দেখলে ওই অনিক দত্তের ছবিটা সব থেকে ভালো হয়ে গেল, কোয়ালিটি ওয়াইজ সব থেকে ভালো ওই ছবিটা হয়ে গেল, হতেই পারে, হওয়ার সম্ভাবনা প্রবল। আর এ ছাড়া আর কি রিলিজ আছে এই তিনটে ছাড়া? এই তিনটে ছাড়া আরেকটা বোধহয় তোমার বনির ছবি আছে একটা বোধহয়। আর আরে শ্রাবন্তী আর বুম্বাদা একটা ছবি রিলিজ হতে পারে সেরকমও শুনেছিলাম, জানি না এখন কি খবর। দেবী চৌধুরানী আছে, দেবী চৌধুরানী আছে, দেবী চৌধুরানী আছে। ওটাকেও আন্ডার এস্টিমেট করা উচিত না একেবারে। এবার পুজো মার কাটবে। ছবি আছে। আর তোমরা ধূমকেতুর ইন্টারভিউ দেখছো দেবদা? ধূমকেতুর ইন্টারভিউ আমি একটা ক্লিপিং খুব ভাইরাল হয়েছে সেইটা দেখলাম, ইন্টারভিউ দেখার সময় পাইনি, ক্লিপিং খুব ভাইরাল হয়েছে একটা শুভশ্রীকে কেন্দ্র করে, ওইটা দেখলাম। আরে একসাথে ইন্টারভিউ দিতে পারতো, আমার খুব ইচ্ছা ছিল একসাথে যাতে ইন্টারভিউ দিই, ইন্টারভিউ আলাদা দিচ্ছে কেন? তুমি আমার না ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর একসঙ্গে ইন্টারভিউ দিচ্ছে না তা নিয়ে তোমার কোনো আপত্তি নেই, প্রমোশন করবে না একসঙ্গে, আর দেবদা শুভশ্রী দিয়ে একসঙ্গে জুনিয়র এনটিআর ঋত্বিকের আমি মানে একসাথে ওদেরকে পাশাপাশি বসে আমি দেখতে অতটা ইন্টারেস্টেড নই, ঠিক আছে? কিন্তু দেব আর শুভশ্রীকে আমি একসাথে পাশাপাশি বসে ইন্টারভিউ দিতে দেখতে মানে ওটা দেখতে আমি ইন্টারেস্টেড, এটা তো ইন্টারেস্টেড ব্যাপার না। আমি চাই হচ্ছে ওই যেরকম রণবীর কাপুর আর দীপিকা পাডুকোন ওরা ব্রেকআপের পর যখন একসাথে কাজ করেছিল, ঠিক আছে, দুজন যেরকম এসেছিল, এবং তুমি দেখো আমাদের এখানে বিষয়টা যেরকম হচ্ছে, আজকে আমি শুভশ্রীর একটা ছোট্ট ক্লিপ দেখছিলাম যে সে যেরকম জিনিসপত্র বলছে, আমি চাই পরবর্তীতেও না এরা একসাথে কাজ করুক, মানে প্রফেশনাল যে দিকটা সেটাতে আমরা এদের যে জুটিটা বা এদের কাজ যেরকম ভাবে পেয়েছি সেটা মেনটেন থাকুক। মানে এটা আমি চাই যে আবার যাতে এই ছবিটাই শেষ ছবি না হয়, আবার একটা ছবি হলো যেখানে দেব শুভশ্রীকে আবার লোকে পেল, ধূমকেতুই সেটা লাস্ট ছবি হয়ে যেন না থাকুক। আমার ধারণা দেখো 5-10 বছর সেটা তো 100বার, কিন্তু সেটা করা খুব ডিফিকাল্ট, বিকজ মানে দুজনেরই যে স্ক্রিপ্টের ডিমান্ড, সেরকম স্ক্রিপ্ট লেখা, দুজনকে ইকুয়াল চরিত্র দেওয়া, সেটা খুব ডিফিকাল্ট। বাট আমার কথা এই ছবিটা যখন একটা হাইট আপ ছবি,
প্রমোশনটা তো একসাথে করতে পারতো। আমার এটাই না, একটা খুব অরিত্র, আফসোস, মানে আমি একসাথে একটা ইন্টারভিউ দেখতে চাই। না বলা যায় না, আজ থেকে 5 বছর পর প্রাক্তন 2 এলো। ব্যাস, শিবুদার ছবিতে দেব, হতেই পারে, ঠিক আছে, ছবির রেকর্ড ব্রেক, সব রেকর্ড ভেঙে প্রাক্তন দিল। 2 কিন্তু আইডল, প্রাক্তন 2 হচ্ছে আইডল, আইডিয়াল, ঠিক আছে, আইডিয়াল যদি ছবি। হয় কিন্তু আমার সব একটা কথা রেকর্ড বলো, ভেঙে দিল। অপরাজিতা আড্ডার চরিত্রটা কে করবে? অপরাজিতা আড্ডার চরিত্রটা কে করবে? ওটা শিবুদার ছবিতে এখন যাকে সব থেকে বেশি দেখা যাচ্ছে মিমি চক্রবর্তী। না না, মিমি চক্রবর্তী, না, ওটা হবে না, কে হবে না। করবে? ওটা কে করবে আমি বলতে পারি, কিন্তু বলবো না। খুব 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 বাজে আলোচনা হচ্ছে ভাই। না না, মানে আমি আমি সিনেমার ক্ষেত্রেই বলছি, আমি অন্য কিছু বলছি না। এ সাগর নীল জানো তো, রূপম রোজ হ্যাঁ। সাইয়ারা দেখতে যাচ্ছে আর রোজ হাতে ব্লেড দিয়ে কাটছে। তাই নাকি রূপম দা? এটা হাতে তো এটা কাটা, যদি আমি তোর দেখছিলাম, বিশ্বাস দাঁড়িয়ে হয়, দর্শককে দেখাচ্ছিল হাতে কেটে গেছে কোথায়। ওটা তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, শালা কি সব বলিস? না আমরা কি করে জানবো কোনটা এখন অ্যাক্সিডেন্ট কোনটা সাইয়ারা দেখে আমরা কোনটা কি করে জানবো? অ্যাক্সিডেন্ট, কোনটা তুমি ব্লেড দিয়ে কেটেছো, কি প্রমাণ আছে? কি অবস্থা, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে 1 মাস আগে, সাইয়ারা এসছে 1 সপ্তাহ হয়নি। না এখানে নিচে নিচে লিখে দিতে সাগর হবে নীল যে নিজের এইসব। গার্লফ্রেন্ডকে নিয়ে দেখতে গেলে সাইয়ারা? না আমি কি হয়েছে? সাইয়ারা কর্মজিতের সঙ্গে দেখতে গেছি। না না, কর্ণজিতের সাথে তো গেছো, গার্লফ্রেন্ডকে নিয়ে কি আলাদা করে গেছো? হ্যাঁ, ছটা গার্লফ্রেন্ড, 6 জনের সঙ্গেই গেছি সাইয়ারা 6 বার দেখতে। 6টা গার্লফ্রেন্ড তোমার? আর যেরকম প্রশ্ন করবে সেরকম উত্তর দেবো। জানো না, প্রশ্নটা তো ঠিকই করে না, দেবো। সাইয়ারা দেখো, সাইয়ারা আমার, তুমি যদি আমার রিভিউ দেখো, আমি প্রচন্ড বেশি এক্সাইটেড যে ছিলাম। একটা হয় না যে ছবি এত ভালো লেগেছে এক্সাইটেড হয়ে গেছি, সাইয়ারা কিন্তু মানে ওই ইম্প্যাক্ট ওর এখানে যে একেবারে এক্সাইটেড হয়ে পাগল হয়ে গেছি একেবারে, ঠিক আছে, যেরকম আর কি রিল দেখতে পাচ্ছি এখন আমি, যে মানে লোকজন দেখছি যে কান্নাকাটি করছে, মানে শুট করছে, আবার সেই কান্নাকাটি করাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরছে। তো ব্যাপারটা কি নেক্সট লেভেলে চলে গেছে। একটা বিটকেল না, বাঙালি আমার বলে একজন একটা creator আছে, বক্তব্য, তুমি কি দেখো বিটকেল বাঙালিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি দেখেছি। বিটকেল বাঙালি সাইয়ারা নিয়ে একটা রিল করেছে, দেখেছো? ওইটাই হচ্ছে একদম দেখেছি। রিয়েলিটি। কাঁদলেন না আপনি সাইয়ারা দেখে ফেলবেন, কাঁদলেন না, সেই হয়েছে অবস্থা আমাদের। রূপমদা তুমি কি জানো যে তোমার একজন পরিচিত খুব ডিফেন্ড করছে সাইয়ারাকে? ডিফেন্ড করলে আমার কি করার আছে, আমি কি করতে পারি? আমার একটা বক্তব্য আছে সাইয়ারা নিয়ে, সেটা হচ্ছে হ্যাঁ সাইয়ারা আমার সেটা ভালো লেগেছে হ্যাঁ এবং বহু লোকের ভালো লাগবে, খারাপ লাগবে, কিন্তু সাইয়ারা নিয়ে দুটো পার্সপেক্টিভ তৈরি হয়েছে, দুটোকেই আমার অপছন্দ। এক হচ্ছে হ্যাঁ এই যে জিনিসটা হচ্ছে, যে একটা ছবি নিয়ে এতটা ছবিটাকে ক্রিঞ্জ বানিয়ে দেবো, যে ছবিটা যদি ডিসেন্ট ছবি হয়, ভালো ছবি হয়, সেটার যে মানে পরিবেশটা দাঁড়াবে সেটা খুব নোংরা দাঁড়াবে, যে এই ছবিটা নিয়ে ছাপড়িরা দেখছে। এবার মানে এটা না, আজকে ছাপড়িটা একটা গালাগালির জায়গায় পৌঁছে গেছে, ছাপড়ি হলে মানে আমি যেন সেই দলে না পড়ি। আর দুই হচ্ছে আরেকটা পার্সেপশন, এই যে ছবিটা আমি দেখিনি, তারপরে আমি কমেন্ট করে দেবো নায়কটাকে এরকম দেখতে, এই ছবিটা খুব খারাপ ছবি, এর থেকে ভালো ছবি হচ্ছে অমুক তমুক, এই যে কুল সাজাতে যাওয়া, এই দুটো পার্সপেক্টিভ কি আমার খুব বাজে লাগে ভাই। আমার সব থেকে আপত্তি, তুমি অ্যানিমাল না দেখেও অ্যানিমালকে ছোট করো না, বা ওটাকে রদ্দি ছবি খারাপ ছবি বলো না, তুমি ওই মিসেস ছবি ওটাকেও না দেখে বলো না, আবার সাইয়ারাকেও না দেখে বলো না, কোন ছবিকেই না আচ্ছা, দেখে এটা ছাপড়িদের ছবি। রূপম শোনো না, রূপম, আরে রূপম, একটা ছোট্ট জিনিস বলি, আমি সাগর নীলকে বলছিলাম, তুমি একটা জিনিস দেখেছো, বাঙ্গা টুইট করেছিল সাইয়ারার ট্রেলার দেখে যে ওর ভালো লেগেছে, আর সেই ছবিটাই ব্লকবাস্টার করলো। শালা বাঙ্গা যাতে আঙুল রাখছে সেটাই ব্লকবাস্টার হয়েছে। এবার লোকে বাঙ্গাকে দিয়ে ট্রেলার টুইট করাবে, বলবে আমারটা না, করে দে ভাই। না যেটা অরিত্রদা আমাকে যেভাবে বলেছে সেভাবে রূপমদাকে বললে না। ব্যাপারটা হচ্ছে যে বাংলা কিছু শেয়ার করে না নাকি, নর্মালি খুব বেশি শেয়ার টেয়ার করে না, এটাই করেছে, এটাই লেগে গেছে ছবিটা। আর লেগেছে মানে কি, কবির সিং ওরই ছবি রেকর্ড ভাঙছে, এরকম ভাবে লেগে গেছে। তো এটা ও মনে হয় না, অদ্ভুত কিন্তু। ও মনে হয় ট্রেলার ফেলার দেখলে কিছু একটা বুঝতে পারে যে হ্যাঁ এইটা না, মনে হচ্ছে ওই দর্শকটাকে ওর cater না করতে পারে। এই জিনিসটা ওর অ্যাকচুয়ালি পোষায়, মানে পছন্দ হয়। তুমি দেখবে রণবীর কাপুর আর তৃপ্তি ডিমরির যে ইন্টিমেট সিন গুলো, তুমি যদি ওর মধ্যে মানে তুমি মানে ব্যাপারটাকে ওরে ইয়ে ভাবে না দেখে, যে না সেক্সি ওরম ভাবে না দেখে যদি তুমি দেখো,
তুমি দেখবে বিউটি অ্যান্ড বিস্ট, মানে এই জিনিসটা ও খুব মানে ওকে অ্যাট্রাক্ট করে। সেটা যখন যখন কোনো সিনেমাতে আসবে ওর ওটা ভালো লাগবে। সে কবির সিং এ দেখা কি মানে ছেলেটার কি ইয়ে হবে, মানে একটা ভায়োলেন্ট একটা অদ্ভুত নেচারের হবে, আর মেয়েটা হচ্ছে সুইট, একটা সফট স্পোকেন, ভালো ফ্যামিলি থেকে বিলং করে, পড়াশোনা করেছে, এরকম টাইপ। ঠিক আছে, দুটো কিন্তু পোলার অ্যাকচুয়ালি সাইয়ারাতে কিন্তু এই জিনিসটা একটু পরে ফ্লিপ হয়ে যায়, ছেলেটা কিন্তু ভালো হবে, ছেলেটা কিন্তু অ্যাকচুয়ালি রেড ফ্ল্যাগ নয়। সেটাই মহিসুরি ওটাকে না ওই প্রথম 10 মিনিটেই টাচ করেছে, তারপরে আর ছবিতে ওটা নেই অ্যাকচুয়ালি নেই। আর ছেলেটা আর অ্যাকচুয়ালি আমার কিন্তু খুব ভালো ছেলে। আর আমার কিন্তু এটা বেশ ভালোই লেগেছে, মানে এটা থেকে একটু সরে এসছে আমার, মানে আমি সত্যি বলছি, এই মানে রেড ফ্ল্যাগ দেখতে দেখতে ছেলে হোক মেয়ে হোক, আর আর মানে একটা আমার পুরো পোষায় না। আর কত ভাই দেখবো, সাগর নীলের মতো একটা মিষ্টি আশিক দেখি সারাক্ষণ, সেখানে সারাক্ষণ রেড ফ্ল্যাগ দেখতে ভালো লাগে না। আমি মানে অডিয়েন্সকে বলতে চাই, সাগর নীলের মতো আশিক যদি আপনি পেয়ে যান তাহলে আপনি বিয়ে করে নিন, মানে আমি বলে দিচ্ছি দারুণ ছেলে। দেখুন, আপনারা যদি সাগর নীলের জন্য পাত্রী নিয়ে আসতে পারেন তাহলে সেটাও করতে পারেন, মানে ও রিজেক্ট করে দেন, চেষ্টা করে দেখতে ছজন পারেন। প্রেমিকা আমার, 6 জন। ঠিক আছে, এইসব আর আমি বলে আমি বলছি যে আমি কিন্তু এটা ইয়ার্কি করে বললাম না, বা পিছনে লেগে বললাম না, সাগর নীল কিন্তু সত্যি ভীষণ ভালো একজন প্রেমিক। ওর গল্প যখন আমাদেরকে শোনায়, মানে তখন কিন্তু সত্যি শুনে আমরা ইমোশনাল হয়ে যাই। আমাকে তো শোনাওনি কোনোদিনও। আরে তোমাকে শোনায় রূপমদাকে ওইভাবে শোনাইনি। শোনো, আমি একটা বলছি, রূপমদার যেটা আমাকে পরে বলেছিল যে খুব পছন্দ, যে কারণে রূপমদা কথাটা বলছে সেটা হচ্ছে যে রূপমদা আমাকে একবার গোয়া যাওয়ার প্ল্যানিং হচ্ছিল, তো গোয়া যাওয়া নিয়ে কথা উঠেছিল। ঠিক আছে, তখন আমি রূপমদাকে একটা স্পেসিফিক কারণ বলেছিলাম যে এই কারণে আমি গোয়া যাব না। তো সেই কারণটা রূপমদার খুব রোমান্টিক লাগে। ঠিক আছে, তো সেইটা থেকে রূপমদা, আমি খুব যে একবারে প্রচুর গল্প বলেছি তা নয়, কিন্তু ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা। একদিন আমরা একটা এপিসোড করব সিনেমার থেকে সরে গিয়ে প্রত্যেকের নিজের নিজের মানে পুরনো ঘটনা, প্রেমের ঘটনা শেয়ার করবে। আমি তো রাজি। রূপমদা এটা আইডিয়া দিয়েও ছিল কয়েকদিন আগে, ওটা খুব আমার ভালো লেগেছিল, যে আমরা ছোটবেলায় কিভাবে সিনেমা দেখতে যেতাম, আমি আইডিয়া দিয়েছিলাম, তবে প্রেমের আইডিয়া দিইনি। মানে তুই প্রেমের আইডিয়া আমার নাম ঢোকাস না, কিছু হলেই খালি আমার নাম। না না, প্রেমের আইডিয়া না, প্রেমের আইডিয়া না। প্রেমটা জানতে চায় যে রূপম কার সাথে প্রেম, দিনের শেষে কি হবে, দিনের শেষে আমি বলছি কি হবে, সেটা হচ্ছে পুরো ভিডিওটা যাই হবে ঘুরে ফিরে সে আমারই পিছনে আসবে, যে রূপমের 10টা রূপমের গার্লফ্রেন্ড এ ও সে। তাই আমি চাই না ভাই এইসব ডিসকাশন। সাগর নীলা তুমি ডিসকাশন করো, আমি হোস্ট, আমি শুধু হোস্ট।